এলাকাটা হচ্ছে নারায়ণগঞ্জ 4। নারায়ণগঞ্জ 4 মানে হচ্ছে এই এলাকাটা আপনারা চিনেন একজনের নামে, আমার আগে এমপি ছিলেন শামীম ওসমান। তো ভদ্রলোক এলাকাটাকে উনি যে যত হাইপের নেতা, এলাকাটারে ঠিক ততটাই অবহেলিত একটা জনপদ বানায় রাখছিলেন। কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট বা কিছুই ওই অর্থে ছিল না। আপনারা এখনও গেলে দেখবেন ওই এলাকাটা, যেটারে বলি আমরা ফতুল্লা, ওটার পাশে বুড়িগঙ্গা শীতলক্ষা নদী, যেটা নিয়ে এতক্ষণ আলাপ হইল। এখানে আমার একটা কথা আমি বলতে চাই যে আমরা যখন নগর পরিকল্পনার কথা বলি, আমরা যখন পরিবর্তনের কথা বলি, আমাদের কি ব্যাপারগুলো এফেক্ট করে। বিগত আমলে একটা প্রজেক্ট হয়েছিল যে আমাদের এলাকার জলাবদ্ধতা সহ এই খালগুলো সংস্কার করা সহ পুরো এলাকার মানে পানির সমস্যার সমাধান করার জন্য 700 কোটি টাকার প্রজেক্ট, পরবর্তীতে বাইরা 1300 কোটি টাকা হয়েছে। কিন্তু আসলে আপনি 10 বছর আগের এলাকা এবং প্রজেক্ট সম্পন্ন হওয়ার পরের এলাকা আপনি পার্থক্য দেখবেন না। এবং এই পার্থক্য যে আপনি দেখবেন না, এটা প্রশাসনও স্বীকার করে। আমি ডিসি সাহেবকে জিজ্ঞেস করছি যে এই প্রজেক্ট 1300 কোটি টাকার প্রজেক্ট হওয়ার পরের এটার ইম্প্যাক্ট কি, বললো যে আমরাও ইম্প্যাক্ট খুঁজে পাই নাই, আমরা একটা তদন্ত কমিটি গঠন করছি এটার জন্য। একটু ভাবেন যে এই টাকাগুলো কার টাকা? জনগণের টাকা, আমার দেওয়া টাকা, আপনার দেওয়া টাকা। কিন্তু এইখানে আইসা আমরা অনেক কথা বলতে পারি, যে আমরা এই করতেছি, সেই করতেছি, অনেক কিছু করতেছি। আমি আপনারা আজকে একটা কথা বলি যে খাল খননের কথা উঠলো না, খাল খননের সাথে প্রজেক্ট হয়েছে যে 25 কোটি গাছ লাগানো হবে 5 বছরের মধ্যে। ভালো, আমি কোনো ভালো কিছুরে তো খারাপ বলার দরকার নাই, আমি বিরোধী দলের জন্য সব বিরোধিতা করবো, দরকার নেই। কিন্তু আমি আপনারা একটা আপনার এলাকার আপনি অভিজ্ঞতা নেন যে আপনি যখন চিন্তা করেন যে 10 বছর পরে আপনি 10টা গাছ দেখতে চান, আপনি অন্তত 100টা গাছ লাগান। কারণ আপনি জানেন যে এই সবগুলো গাছ বাঁচবে না, বাঁচানো সম্ভব না, বড় হওয়া সম্ভব না। তো 25 কোটি গাছ আপনি যদি লাগান, কয়টা গাছ বড় হবে আপনি জানেন না। কিন্তু আমি আপনারা আজকের রিপোর্ট বলি যে খাল খনন করতে গিয়ে, শুধু শো অফ, খাল খনন করতে গিয়ে 200 বৃহৎ বৃহৎ গাছ কেটে ফেলা হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? আপনি আজকের রিপোর্ট দেখেন, তাহলে এই বড় গাছগুলো যে কেটে ফেলা হইতেছে এটা কেন? কারণ হচ্ছে যে খাল খনন করতে যেতেছে তার দরকার ফুটেজ। আমি এই জায়গায় বলতেছি, আমি কোনো দোষারোপের রাজনীতি করতে এখানে আসি নাই, আমরা এক জেনারেশনের আলোচনাটা আগায় নিতে চাই যে এই যে ফুটেজের কারণে আমি কি করতেছি, আমার ফোকাস খাল খনন, আমি গাছ যা মন চায় তা হোক, অন্য কিছু যা মন চায় তা হোক ইগনোর করলাম। পরবর্তীতে আমি আবার গাছ লাগানোর প্রজেক্ট নিব, তখন আবার খাল যা মন চায় তা হোক, এরকম হবে। মানে বেসিক্যালি ব্যাপারগুলো কি হয়? বেসিক্যালি ব্যাপারগুলো হয় হচ্ছে আমি বিদেশ থেকে, ওই যে ভাই বললেন যে বিশ্ব ব্যাংক অমুক তমুক, আমি বিভিন্ন ইনভেস্টমেন্ট আনি, আমি বিভিন্ন ঋণের ফাঁদে দেশকে ফালাই এবং আমি একটা কমিশন নেই, কমিশন নিয়ে আমি রিচ হই, আমার কানাডায় একটা বাড়ি হয়, আমার মালয়েশিয়া একটা বাড়ি হয়, আর যে এলাকা ওই রকমই থেকে যায়। এই যে সিচুয়েশন, এটা থেকে আমাদের অবশ্যই তো কোনো না কোনোভাবে বের হইতে হবে। আমরা 54 বছর যাবৎ এই একই বক্তব্য বারবার দিচ্ছি। ভাইয়েরা আন্দোলন করতেছেন, মনে করেন যে পরিবেশ আন্দোলন করতেছেন বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। আমাদের এলাকাগুলোতে আপনারা দেখবেন যে এই যে ঢাকা শহরের আশেপাশে কয়েক হাজার ইটভাটা আছে। আপনি নদী দিয়ে যাবেন, আপনি একদিন মনে করেন সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত 2 ঘন্টা লাগে যাইতে, আপনি একটু যাইয়েন, আপনি পানিটা দেখবেন আর নদীর পাড়টা দেখবেন, দেখবেন যে কি অবস্থা। ইটভাটা ঢাকা শহরের আশেপাশে আপনি কিন্তু আইনিভাবে ইটভাটা করতেই পারেন না, কিন্তু আছে। আছে কিভাবে আছে? এগুলো তো ধ্বংস করে দেওয়ার কথা, কিন্তু দেয় না তো। আবার আপনি ইটিপি প্ল্যান্ট ছাড়া আপনি কিন্তু শিল্প কারখানা করতেই পারবেন না। এই যে নদী দূষণের কথা উনি বললেন যে শীতলক্ষার পানি, বুড়িগঙ্গার পানি দূষিত, এই জন্য আমার মেঘনা থেকে পানি আনতে হচ্ছে। বুড়িগঙ্গার পানি, শীতলক্ষার পানি কেন দূষিত, এটা আমি কেন ওকে করতে পারতেছি না? আমি তো বলছি যে শিল্প কারখানা, তাহলে শিল্প কারখানার ক্ষেত্রে তো আমি আইন করে রাখছি যে ইটিপি প্লান্ট ছাড়া, মানে আপনি একটা পরিশোধন প্রক্রিয়া ছাড়া আপনি নদীতে পানি ফেলতে পারবেন না। কিন্তু এটা যে আমি একজন ইন্ডাস্ট্রি মালিক হিসাবে মেনটেন করতেছি না, না করার ফলে কি আমার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে? না।